নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ভাস্কর, যার নুন আনতে পান্তা ফুরানোর দশা। সে শুধুমাত্র ৬,০০০ টাকা বেতনে একটি ব্যাংকের কর্মচারী, যে ঋণের দায়ে সর্বদা কলোনিতে মুখ লুকিয়ে থাকত। প্রত্যেকের কাছে লাঞ্ছিত আর অপমানিত হতে হতো, শুধুমাত্র সে গরিব বলে। যে তার ছোট্ট ছেলেকে একটা নতুন টি শার্টও কিনে দিতে পারত না, সেই ছেলেটি হঠাৎ করে কিভাবে হয়ে উঠল ১০০ কোটি টাকার মালিক। মুভির শেষ পর্যন্ত শুধু সাসপেন্স আর টুইস্টে ভরা। সত্যি মাস্টারপিস একটা মুভি। মুভির শেষ পর্যন্ত শুধু মনে হতে থাকবে এই বুঝি মুভিটি শেষ, কিন্তু আবারও আসবে টুইস্টের ওপর টুইস্ট। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। ও তার আগে বলে দিই, মুভির নাম লাকি ভাস্কর। গল্প শুরু হয় যে সময় মুম্বাইয়ের নাম ছিল বম্বে। ২৯শে মার্চ ১৯৯২ সাল। ভোরের আলো ফোটার সাথে সাথে ভাস্করের অ্যালার্ম বেজে ওঠে এবং ভাস্কর রেডি হয়ে প্রতিদিনের ন্যায় সেদিনও বেরিয়ে পড়ে জগিংয়ে। এবং জগিং শেষে বেশ কিছু দুধের প্যাকেট নিয়ে বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ায় চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষ্মণ রাও আর তার সাথে আরও বেশ কিছু অফিসার। এবং ভাস্করকে বলে, আমাদের সাথে আপনাকে যেতে হবে ব্যাংকে ইনকোয়ারির জন্য। এবং অফিসার ভাস্করকে সাথে নিয়ে চলে আসে মাগাধা ব্যাংকে। আর এই ব্যাংকেই ভাস্কর চাকরি করত। দুদিন আগেই ভাস্কর এখান থেকে রিজাইন দিয়েছে। এখন ভাস্কর জিজ্ঞেস করে, আমাকে এখানে কি জন্য আনা হয়েছে? তখন অফিসার বলে, আমাদের কাছে তোমার নামে বেশ কিছু কমপ্লেন আছে, যেমন ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটি আর ব্যাংকের রিসিট ফ্রড করা ইত্যাদি। আর সেই সময়ই ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে ফোন করে জানায় কিছু সিবিআই অফিসার তাদের বাড়িতে এসে সমস্ত জিনিসের তল্লাশি করছে। তখন ভাস্কর বলে, ঠিক আছে, তুমি ওদের সাথে কোঅপারেট করো। এবার যখন ভাস্করের ডকুমেন্টস চেক করার কাজ চলছিল, তখনই কারেন্ট চলে যায় এবং ভাস্কর তার ব্যাপারে বলতে শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে ১১ই আগস্ট ১৯৮৯ সালে, যেখানে আমরা দেখি ভাস্কর মাগাধা ব্যাংকের ৬,০০০ টাকা বেতনের একজন সামান্য কর্মচারী। আর সে ব্যাংক থেকে ৩৬,০০০ টাকার লোন নিয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডেকে তার কাজের খুব প্রশংসা করে। ভাস্কর শেষ ৩ বছর ধরে এই ব্যাংকের বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়ে আসছে। আর কয়দিন পরেই এআরএম মানে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার রিটায়ার করবে। তাই ভাস্করের ইচ্ছা ওই পোস্টটি যেন নেক্সট সেই পায়। তাছাড়াও মারুতি ৮০০ মডেলের গাড়িটির ওপরও ভাস্করের খুব ইন্টারেস্ট। কোনো একজন ব্যাংক থেকে লোন নিয়ে শোধ না করতে পারায় তার গাড়িটি ব্যাংক বাজেয়াপ্ত করেছে। এরপর আমরা সাম্বাকে দেখি, যে ভাস্করের খুব একজন ভালো বন্ধু। ভাস্কর মাধ্যমিক পাস করে ব্যাংকের ক্যাশিয়ার হয়ে গেছে আর সাম্বা ফেল করে পিয়ন। তাছাড়া ভাস্কর আরও একটা সাইড বিজনেসও করে, মানে যেসব মানুষ ব্যাংকে এসে তাদের নিজেদের ফর্ম ফিল আপ করতে পারে না, সেখানেই একটা ক্যাফেতে বসে ভাস্কর তাদের ফর্মগুলো ফিল আপ করে দেয় এবং পরিবর্তে তাদের কাছ থেকে কিছু উপরি ইনকামও হয়। এতে করে ভাস্করের সংসারটা কোনো রকম চলে যায়। এখন দেখি অ্যান্থনি নামে একজন ভাস্করের কাছে ২ লাখ টাকার লোনের জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়। ভাস্কর জিজ্ঞেস করে, লোনের বদলে আপনি কি সিকিউরিটি জমা রাখবেন? তখন অ্যান্থনি তার কোর্টের ট্রেডিং লাইসেন্স জমা রাখতে বলে, কিন্তু ভাস্কর জানায় এ দিয়ে তো ব্যাংক লোন দেবে না। যখন ভাস্কর কলোনির মধ্যে দিয়ে বাড়ি ফেরে, তখন অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকিয়ে থাকে, কারণ ভাস্করের কাছ থেকে তারা টাকা পায় আর এখনও ভাস্কর তাদের টাকা শোধ করতে পারেনি। এখন ভাস্কর কোনো রকম বাড়ি পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার ভাই, বোন, তার বাবা প্রহ্লাদ কুমার, যে একসময় বোম্বাইয়ের বিশাল বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, কিন্তু বন্ধুদের সাথে বিজনেস করতে গিয়ে ধোঁকা খেয়ে তখন থেকে সে প্যারালাইজড। আর তার মা তো ছোটবেলায় মারা গেছে। তাছাড়াও আছে তার স্ত্রী সুমতি আর তার ছোট্ট ছেলে কার্তিক। সেদিন ছিল সুমতির ভাইয়ের ছেলের জন্মদিন, কিন্তু ভাস্করের কাছে কোনো গিফট কেনার পয়সাও ছিল না। তাই সে তার ছেলের পছন্দের খেলনাটি গিফট হিসাবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে তার শ্বশুরবাড়িতেও তাকে কেউ ভালোভাবে সম্মানও দিত না। সুমতির মা সুমতিকে বলে ভাস্করকে ছেড়ে দিতে এবং নতুন একটা বিয়ে করতে। সুমতি তার মায়ের কথা শুনে প্রচণ্ড রেগে যায়। এদিকে কার্তিক তার মামির কাছ থেকে আরও একটা কেকের টুকরো চাইলে সে বলে, তোমার জন্য এটুকুই যথেষ্ট।
আর সেটি সুমতি শুনে ফেলে। তখনই সুমতি কার্তিক আর ভাস্করকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে কার্তিক বলে, বাবা আমার খুব খিদে পেয়েছে। তখন ভাস্কর একটা বার্গারের দোকানে গিয়ে 3টে বার্গার কিনতে চাইলে দেখে তার কাছে যথেষ্ট পয়সা নেই। আর এটি দোকানদার বুঝতে পেরে তাকে একটা বার্গার ফ্রিতেই দিয়ে দেয়। সুমতি তার বাবার বাড়ির লোকের ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। তাই ভাস্করকে বলে, আমাদের কাছে পয়সা নেই, আমরা গরিব বলে কি আমাদের কোনো সম্মান নেই? আমি পয়সা ইনকাম করব, তুমি আমাকে লোন নিয়ে আমার হোম ফুড বিজনেসটা শুরু করে দাও। এবং ভাস্কর কোনো রকম সুমতিকে বুঝিয়ে দুজনে মিলে খাবার খায়। বাড়ি এসে ভাস্কর সুমতিকে জানায় তার হয়তো প্রমোশন হবে, আর সেই প্রমোশনের প্রথম স্যালারি দিয়ে তাকে একটা সোনার নেকলেস কিনে দেবে। এরপর দিন সকালে আবারও সেই ক্যাফেতে অ্যান্থনি আসে ভাস্করের কাছে লোনের জন্য। অ্যান্থনি বলে সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছে, যার দাম 2.5 লাখ টাকা। তার মধ্যে 50,000 টাকা অ্যাডভান্স করা আছে, কিন্তু বাকি যে 2 লাখ টাকা যার দেওয়ার কথা ছিল সে এখন দিতে চাইছে না। আর সেই জাহাজের ক্যাপ্টেন তার পুরনো বন্ধু। সে বলেছে 1 মাসের মধ্যে টাকা শোধ করে টিভিগুলো না নিতে পারলে তার টিভিগুলো নিলামি করে দেবে, কিন্তু পয়সা পেয়ে গেলেই সেইগুলো ছাড়িয়ে নিতে পারবে। কিন্তু ভাস্কর বলে, স্যার পয়সা তো ব্যাংকের, এখানে আমার কিছুই করার নেই। তখন সাম্বা ভাস্করকে বলে সুমতির ভাইয়ের কাছ থেকে পয়সা চাইতে, আর বলে টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার কিছুটা লাভের অংশ আমরা দুজন রেখে বাকিটা সুমতির ভাইকে দিয়ে দেবে। অ্যান্থনিও তাতে রাজি হয়ে যায়, কিন্তু ভাস্কর জানে সুমতির ভাই তো তাকে কোনো মতে একটা টাকাও দেবে না, আর এই লোকও তার পিছু ছাড়বে না। তাই সে অ্যান্থনিকে কি করা যায় দেখছি বলে কোনো মতে সেখান থেকে বিদায় করে। এরপর দিন সকালে ভাস্কর অফিসে যাওয়ার সময় পাটেল ভাই তার রাস্তা আটকে দাঁড়ায় এবং ভাস্করকে কলোনির সমস্ত লোকের কাছে অপমান করে। তার মানিব্যাগ নিয়ে নেয় এবং দেখে সেখানে একটাও পয়সা নেই। এটা দেখে পাটেল ভাই ভাস্করের পকেট ছিঁড়ে তার স্কুটারের চাবিটি নিয়ে সবার সামনে ভাস্করকে ছোট করে স্কুটারটি নিয়ে সেখান থেকে চলে যায়। এখন ভাস্করের কাছে না আছে স্কুটার, আর না আছে কোনো গাড়ি ভাড়া করার মতো পয়সা। তাই ভাস্কর দৌড়ে দৌড়ে ব্যাংকে পৌঁছায়। ব্যাংকে পৌঁছে সে আরও একটা শক খায়। এটা দেখে যে প্রমোশনটা তার পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা ম্যানেজার অন্য কাউকে দিয়ে দিয়েছে। এটা দেখে ভাস্করের মন ভেঙে যায়। যখন ভাস্কর ক্যাফেতে বসেছিল তখন সেখানে সাম্বা একটা চিঠি নিয়ে এসে বলে, দেখ এই চিঠির মধ্যে তোর নাম কোথাও নেই। এটা দেখে ভাস্করের প্রচণ্ড রাগ হয়। তখন ভাস্কর চিঠিটা নিয়ে ম্যানেজারের কাছে গিয়ে অনেক চেঁচামেচি করতে থাকে আর বলে, আমার কাজে কি কমতি রয়ে গেছিল স্যার? আমি তো জিজান দিয়ে কাজ করেছিলাম, কিন্তু কেন এই পোস্টটা আমাকে দিলেন না? এসব কথা শুনে ম্যানেজার প্রচণ্ড রেগে যায় এবং বলে, তুমি যে ক্যাফেতে বসে সাইড বিজনেস করো সেটা কি আমি জিএম স্যারকে বলে দেব? আর তখন ভাস্কর নিজের চাকরি বাঁচাতে অফিসের সবার সামনেই ম্যানেজারের হাতে পায়ে ধরে এবং খুব কান্নাকাটি করে, কারণ ভাস্কর জানে তার এই চাকরিটা চলে গেলে সে পুরোপুরি পথে বসে যাবে। তার ফ্যামিলি এর মধ্যেই অনেক কষ্টে আছে। এরপর ভাস্কর সবার সাথে একদম নর্মাল বিহেভ করে। ভাস্কর ক্যাফেতে অ্যান্থনিকে ডেকে পাঠায় এবং তার হাতে 2 লাখ টাকা তুলে দিয়ে বলে, আপনি যা প্রফিট করবেন তার মধ্যে 20% আমাদের। আর অ্যান্থনিও তার এই শর্তে রাজি হয়ে যায়। এখন সাম্বা ভয় পেয়ে জিজ্ঞেস করে, এতগুলো পয়সা সে কোথায় পেল? তখন ভাস্কর জানায়, ভল্টে টাকা রাখার সময় সে চালাকি করে 2 লাখ টাকা সরিয়ে নিয়েছিল। সাম্বা বলে, ভাই তুই এতদিন সৎভাবে কাজ করছিলিস, কিন্তু আজ তুই এটা কেন করলি? জানিস তো ধরা পড়লে জেলও হতে পারে। তখন ভাস্কর জানায়, 2 দিন পর তার বাবার চিকিৎসা করাতে হবে, তার ছেলের স্কুলের ফিস জমা করতে হবে, ভাই বোনেরও কলেজের ফিস জমা করতে হবে। আমার স্কুটারটাও পাটেল ভাই নিয়ে গেছে, এমনকি বাড়ি ফেরার জন্য পকেটের টাকা তো দূরের কথা, পকেটটাই নেই। একদিনের মধ্যেই সে অনেক কিছু হারিয়ে ফেলেছে, তাই এবার কিছু না হয় রিস্ক নেবে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যাই হোক, অ্যান্থনি তাদের জানায় ভারতে যে টিভির দাম 35 থেকে 40,000 টাকা, সেই টিভি মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি দেশে মাত্র 12,000 টাকায় পাওয়া যায়। আর অর্ডার যদি বড় হয় তাহলে তো মাত্র 8,000 টাকায় পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়াতে সেই টিভিগুলো নানা রকমের ট্যাক্স থাকায় দাম অনেক বেড়ে যায়।
আবার সেই টিভিগুলোকেই স্পেয়ার পার্টস হিসাবে নিয়ে আসলে কোনো ট্যাক্স লাগে না, আর সেগুলো ইন্ডিয়াতে এনে বেশি দামে বিক্রি করা যায়। আর বোটের অফিসারদের কিছু ঘুষ খাইয়ে দিলেই তারাও এই বিষয়ে মাথা ঘামায় না। এভাবেই এক্সট্রা কিছু টাকা ইনকাম করা যায়। ভাস্কর বাড়ি ফিরে সুমতিকে জানায় তার প্রমোশনটা অন্য কেউ পেয়ে গেছে। আর বেশি কিছু কথা না বলে ভাস্কর বাড়ির ভেতরে চলে যায় এবং ভাবতে থাকে তারা তো বলেছিল 2 ঘন্টার মধ্যেই চলে আসবে, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেল। ভাস্করের মাথায় নানা রকমের চিন্তাভাবনা ঘুরতে থাকে, যেমন অ্যান্থনি টাকাগুলো একাই নিয়ে পালিয়ে গেল না তো, অথবা তারা দুজনের টাকাগুলো ভাগ করে নিয়ে নেয়নি তো, ঠিক সময়ে তারা পৌঁছাতে পেরেছিল তো, অথবা অফিসারের হাতে ধরা পড়ে যায়নি তো। এসব ভাবতে ভাবতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলে সুমতি জানায় বাইরে সাম্বা এসেছে। সাম্বাকে মন খারাপ করতে দেখে ভাস্কর প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে হাসি মুখে অ্যান্থনি হাজির হয় এবং বলে প্ল্যান সাকসেসফুল। অ্যান্থনি ভাস্করের 2 লাখ টাকা তাকে ফিরিয়ে দেয়, আর তাদের দুজনের প্রফিটের 50,000 টাকাটাও দেয় এবং বলে তার 2.5 লাখ টাকা লাভ হয়েছে। ভাস্কর অ্যান্থনিকে তার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আনন্দে জড়িয়ে ধরে। এবার সেই টাকা দিয়েই ভাস্কর রাতারাতি তার স্কুটারটি পাটেল ভাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এভাবেই ভাস্কর বুদ্ধি করে প্রত্যেক শনিবার ব্যাংক থেকে টাকা নিয়ে এসে সোমবারে গিয়ে সেই টাকা আবারও ব্যাংকের ভল্টে রেখে আসে এবং রেজিস্টারে টাকার ব্যালেন্স করে দেয়। একইভাবে ভাস্কর টাকা দিতে থাকে অ্যান্থনিকে, আর অ্যান্থনি সেই টাকার লাভের অংশ দিতে থাকে ভাস্করকে। এভাবেই ভাস্কর তার ধারের এবং লোনের সমস্ত টাকা আস্তে আস্তে শোধ করে দিতে থাকে, আর কেউ কিছু জানতেও পারে না। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে তার স্ত্রীর ভাস্করের ওপর সন্দেহ হয় এবং জিজ্ঞেস করে এসব সে কিভাবে করছে। তখন ভাস্কর জানায় সে ব্যাংক থেকে লোন নিয়েছে এবং তার বন্ধু অ্যান্থনির সাথে একটা বিজনেস করছে, আর সেখান থেকেই ভালো লাভও হচ্ছে, তাই সে পয়সা দিয়েই আমি এত সব কিছু করতে পারছি। ভাস্কর সুমতির হাতে কিছু টাকা দিয়ে বলে তাকে একটা নেকলেস কিনে নিতে, কিন্তু সুমতি বলে এই টাকা দিয়ে সে তার ছেলের জন্মদিনের একটা পার্টি করতে চায়। ভাস্কর বার্থডের দিন এমন ধুমধাম করে পার্টি দেয় যে পার্টিতে আসা সমস্ত লোকজন এ বিষয়ে কথা বলতে থাকে, কিভাবে ভাস্কর এত কিছু করতে পারছে। সুমতির বাপের বাড়ির লোকজন তো হিংসেই জ্বলতে থাকে। সেই পার্টিতে অ্যান্থনিও এসেছিল। এবার অ্যান্থনি বলে তার ছেলে বিদেশে চাকরি পেয়েছে আর এখন তাকেও বিদেশে ডাকছে, তাই সে শেষবারের মতো একটা ডিল করতে চায়। অ্যান্থনি জানায় এই সপ্তাহে দুবাই থেকে 3টে ইম্পোর্টেড কার আসবে, তার জন্য টাকা লাগবে 10 লাখ, আর এর থেকে প্রফিট হবে প্রায় 6 গুণ। এইবার সেই লাভের টাকা তিনজনের মধ্যে সমান ভাগে ভাগও হবে, কিন্তু ভাস্কর রাজি হয় না, কারণ 10 লাখ টাকার অ্যামাউন্টটা ব্যাংক থেকে সরানো কোনো সহজ কাজ নয়, তাই ভাস্কর না করে দেয়। ভাস্কর যখন বাড়িতে আসে তখন তার ছেলে কার্তিক তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আজ আমি খুব খুশি বাবা, আমার বন্ধুরা সব সময় বলতো আমি তাদের জন্মদিনে ফ্রিতে কেক খাবার জন্য যাই। তার মামার ছেলে বলতো তোর কি একটাই টি শার্ট আছে, তোর মা বাবা তোকে নতুন টি শার্ট কিনে দেয় না, কিন্তু আজকের পর আমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। ভাস্কর তার ছেলের এত খুশি দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না, কারণ একজন আদর্শ বাবা এইরকমই হয়, নিজের পরিবারকে খুশি রাখার জন্য সে সব কিছু করতে পারে। তাই ভাস্কর অ্যান্থনিকে ফোন করে জানায় তার 10 লাখ টাকা ম্যানেজ হয়ে যাবে। শনিবার সকাল সকাল ভাস্কর একটা সুটকেস নিয়ে ব্যাংকে আসে, কিন্তু আজকে সে কোনো মতেই সুযোগ পাচ্ছে না টাকাটা সরানোর, কারণ ব্যাংকের ভল্ট ম্যানেজার আজ কিছুতেই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে না। তখন ভাস্কর সাম্বাকে বলে সে ম্যানেজারকে 10 মিনিট ফোন করে তাকে ব্যস্ত রাখতে, আর ঠিক সেই ফাঁকেই ভাস্কর টাকাটা সরিয়ে নেয় এবং রাতের বেলা তিনজনে মিলে চলে আসে সেই গাড়িগুলোকে কিনতে। কিন্তু বিপত্তি হয় সেখানেই। গাড়িগুলো কেনার পর জানতে পারে যে ডিলারের গাড়িগুলো নেওয়ার কথা ছিল সে অ্যারেস্ট হয়েছে, তাই এখন তারা চিন্তিত হয়ে পড়ে এই গাড়িগুলো তারা কিভাবে বিক্রি করবে। তার সাথে ভাস্কর ভাবে সে 10 লাখ টাকা ব্যাংকে কিভাবে রাখবে। তখনই অ্যান্থনি জানায় যে একজন ডিলার পাওয়া গেছে গোয়ায়, কিন্তু গাড়িগুলো যেহেতু ইম্পোর্টেড তাই তারা গভর্নমেন্টের নাম্বার প্লেট লাগিয়ে গোয়ার ডিলারের কাছে যেতে থাকলে
রাস্তার চেকপোস্টে পুলিশ গাড়িগুলো চেক করলে ভাস্কর জানায় গাড়িতে ভিআইপি রয়েছে। ভাস্কর যেহেতু এই বিপদের আঁচ আগে থেকেই করতে পেরেছিল, তাই সে আগে থেকেই প্ল্যান করে 4জন ভিখারিকে, মন্ত্রী এবং একজন বার ডান্সারকে মডেল সাজিয়ে নিয়ে এসেছে। তাই পুলিশদের আর কোনো সন্দেহ হয় না, আর তারা দুটো চেকপোস্টই নির্দ্বিধায় পার করে পৌঁছে যায় ডিলারের কাছে। গাড়িগুলো বিক্রি করে 20 লাখ টাকা লাভ করে এবং সেই লাভের টাকা থেকেই ভাস্কর সেই ভিক্ষুকদের আর সেই বার ডান্সারকে 1 লাখ টাকা করে দেয়, আর তারা খুব খুশি হয়ে যায়। যাই হোক, অ্যান্থনিও এয়ারপোর্টে চলে আসে তার ছেলের কাছে যাওয়ার জন্য এবং ভাস্কর বাড়ি এসে তার সুটকেসে বেশ কিছু কাপড় জামা ভরে নেয় এবং যখন ব্যাংকে আসে সে ব্যাংকে পুলিশ দেখে খুব ঘাবড়ে যায় আর ভাবতে থাকে তার স্ক্যাম হয়তো ধরা পড়ে গেছে। তাই সে ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে এবং কিছুক্ষণ পর জানতে পারে পুলিশ তাকে ধরতে আসেনি, এসেছে ব্যাংকের এজিএম এবং সুবীরের জন্য, কারণ তারা ব্যাংকের ক্লায়েন্টের কাছে লোন অ্যাপ্রুভ করার জন্য কমিশন নিত। এই কথা শুনে ভাস্করের দেহে যেন প্রাণ ফিরে আসে। হঠাৎ করেই ভাস্করের সুটকেসটা জিএম স্যার দেখে ফেলে এবং বলে, তোমার সুটকেসটা খোলো, এর মধ্যে কি আছে আমি দেখতে চাই। তখন ভাস্কর সুটকেস খুলে দেখায় যে তার মধ্যে শুধুই জামা কাপড় আছে। জিএম ভল্ট ম্যানেজারকে টাকার অ্যামাউন্ট জিজ্ঞেস করলে বলে টাকা একদম ঠিকঠাক আছে, কারণ ভাস্কর কিছুক্ষণ আগেই বুদ্ধি করে তার সুটকেস থেকে টাকাগুলি বের করে ভল্টে রেখে দেয়। জিএম স্যার নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে যায় আর ভাস্কর ঠিক করে সে আর এই বেআইনি কাজ করবে না। আর এটা সাম্বাকে জানালে সাম্বা রাজি হয় না, তাই পরদিন সাম্বা ব্যাংকে রেজিগনেশন দিয়ে দেয় এবং নিজের বিজনেস শুরু করে। আর এদিকে ভাস্কর তার প্রফিটের 6 লাখ টাকা সবারই নামে সমান ভাগে ভাগ করে রেখে দেয়। কিন্তু সেই সময়ই ভাস্করকে তার ভাই জানায় সে লন্ডনে কলেজে চান্স পেয়েছে, কিন্তু সেখানে পড়ার জন্য তার 6 লাখ টাকার প্রয়োজন। তাই ভাস্কর কোনো কিছুই না ভেবেচিন্তে তার পরিবারের জন্য সঞ্চয়ের 6 লাখ টাকা দিয়ে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। পরদিন ভাস্কর ব্যাংকে গেলে লতা ম্যাম জানায় চেয়ারম্যান স্যার তাকে তার কেবিনে ডেকেছে। সেখানে গিয়ে চেয়ারম্যান ভাস্করকে জানায় এত বড় স্ক্যামের পর তাদের ব্যাংকের রেপুটেশন খারাপ হয়ে গেছে, তাছাড়া এই মুহূর্তে দুটো পোস্টও খালি রয়েছে, আর আজকে যা ঘটতে চলেছে তা এর আগে কখনো ঘটেনি। মানে ভাস্করকে প্রমোশন দেওয়া হয় একদম জুনিয়র অফিসার থেকে সোজা সিনিয়র ম্যানেজার পোস্টে। এর সাথে চেয়ারম্যান জানায় তার বেতন এখন 19,500 টাকা, তাছাড়া সাথে আরও সুযোগ সুবিধা তো রয়েছেই। চেয়ারম্যান ভাস্করকে জিজ্ঞেস করে তোমার কি আর কিছু চাই? তখন ভাস্কর জানায় বাস একটাই ডিমান্ড, মারুতির 800 কারটি সে চায়। ভাস্করের তো ভাগ্য একদম ফিরে যায়, তার স্বপ্ন পূরণ হয়ে যায়। ভাস্কর গাড়িটি নিয়ে সোজা চলে যায় বাড়িতে এবং সুমতিকে জানায় তার প্রমোশন হয়ে গেছে আর এখন তার বেতন 19,500 টাকা, তার সাথে এই গাড়িটিও তাদের। এটা শুনে সুমতিও ভীষণ খুশি হয়। সিন আবারও চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই সিবিআই অফিসার ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে জানতে পারে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এটা দেখে সিবিআই অফিসার অবাক হয়ে ভাস্করের কাছে জানতে চায় একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে কিভাবে এত টাকা এলো। তখন ভাস্কর চলে যায় আবারও অতীতে, মানে 1990 সালে, যেখানে চেয়ারম্যান ভাস্করকে ব্যাংকের একজন খাস ক্লায়েন্ট মানে হর্ষা মেহরার ব্যাপারে বেশ কিছু জিনিস বুঝিয়ে দিয়ে বলে ওনার একটু স্পেশাল খেয়াল রাখতে, কারণ হর্ষা মেহরার জন্যই তাদের এই ব্যাংকে লক্ষ কোটি টাকার বিজনেস হয়। তারপর দিন গ্রোহাই কোম্পানির থেকে সুরজ নামের একটা ছেলে ভাস্করের কাছে কাটারি ব্যাংকের কিছু বিয়ার জমা করে। তো বিয়ার মানে হচ্ছে ব্যাংক যেমন সাধারণ মানুষকে লোন দেয়, ঠিক তেমনই একটা ব্যাংক থেকে আরও একটা ব্যাংক লোন নিতে পারে, কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী সেটা ডাইরেক্টলি নয়। একটা ব্যাংকে আরেকটা ব্যাংক থেকে লোন নিতে গেলে তার মাধ্যম থাকতে হবে একজন ব্রোকার বা দালালকে, আর কাটারি ব্যাংকের ব্রোকার হচ্ছে হর্ষা মেহরা। কাটারি ব্যাংকে লোন দেওয়ার জন্য মাগাদা ব্যাংক হর্ষা মেহরার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, হর্ষা মেহরা সেই টাকা আবার কাটারি ব্যাংকে পাঠিয়ে দেয়। ঠিক তেমনই যখন লোন পরিশোধ করার সময় আসে তখন কাটারি ব্যাংক সেই টাকা হর্ষা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, আর হর্ষা মেহরা সেই টাকা মাগাদা ব্যাংকে পাঠিয়ে দেয়। আর এই কাজের জন্য
0.001% টাকা কমিশন পায় হর্ষা। ভাস্কর সুরজকে বলে এই বিয়ারগুলোর ভ্যালিডিটি 2 সপ্তাহ, তার মধ্যেই আপনাকে লোন পরিশোধ করতে হবে। কিন্তু সুরজ বলে কখনো কখনো লোন শোধ করতে একটু লেট হয়ে যায়। এই বলে সে একটা দামি ঘড়ি ভাস্করকে গিফট করতে চাইলে ভাস্কর সেটি ফিরিয়ে দিয়ে বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ। 4 সপ্তাহ পর আবারও সুরজ ব্যাংকে আসে টাকা জমা করতে। তখন ভাস্কর জানায় পরের বার থেকে যেন আর লেট না হয়। এখন ভাস্করের চোখে পড়ে হর্ষা মেহরা আর তার গ্রো হাই কোম্পানির বেশ কিছু স্টেটমেন্ট। ভাস্কর বেশ কিছু অবাক করা জিনিস দেখতে পায়। মাগাদা ব্যাংক থেকে টাকা হর্ষা মেহরার অ্যাকাউন্টে তো ট্রান্সফার হয়, সেই টাকা আবার তারই কোম্পানি গ্রো হাই কোম্পানিতে ট্রান্সফার হয়। কিন্তু যে টাকা মাগাদা ব্যাংক থেকে ট্রান্সফার হয় সেটা তো কাটারি ব্যাংকে যাওয়ার কথা, আর স্টেটমেন্টে তো কাটারি ব্যাংকের কোনো উল্লেখই নেই। তাই ভাস্কর কাটারি ব্যাংকের ম্যানেজারের কাছে চলে যায় এই ব্যাপারে আলোচনা করার জন্য। কিন্তু সেখানে এসে ভাস্কর ভালো করেই বুঝতে পারে এই লোক তো আগে থেকেই হর্ষা মেহরার কাছে বিক্রি হয়ে আছে। তাছাড়া পুরো ব্যাংকই হর্ষা মেহরার কাছে অনেক আগে থেকেই বিক্রি হয়ে আছে। এবার ভাস্করের সন্দেহ আরও গাঢ় হয় যে পয়সা তো কাটারি ব্যাংকে যাচ্ছে না, তাহলে যাচ্ছেটা কোথায়। তাই ভাস্কর হর্ষা মেহরার সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারে হর্ষা মেহরা শেয়ার রিগিং এর কাজ করে, মানে যে কোনো কোম্পানির শেয়ার কিনে নেয় এবং পরে সেই শেয়ারগুলোর দাম বাড়ানোর জন্যই তারই লোক দিয়ে ওই শেয়ারগুলোই বেশি দাম দিয়ে কিনে নেয়, এবং যখনই মার্কেটে সেই শেয়ারগুলোর দাম বেড়ে যায় তখন একসাথে সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। আর এভাবেই 4 সপ্তাহের মধ্যে হর্ষা 10 গুণ প্রফিট করে। কিন্তু শেয়ার রিগিং একটা ইল্লিগাল কাজ। আর তার থেকেও বড় ক্রাইম হচ্ছে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের নাম করে টাকা নিয়ে সেই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তাই ভাস্কর ভাবে সে এই ব্যাপারে ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে সব কিছু জানিয়ে দেবে। কিন্তু ভাস্কর তখনই ভাবে এতে তার কি লাভ হবে। তাই ভাস্কর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেখা করে সুরজের সাথে। সুরজ ভাস্করকে একটা চেক দিলে ভাস্কর সেটি ছিঁড়ে ফেলে দেয় আর বলে যদি আমাকে তোমরা কিনতে চাও তাহলে নিজের রেট আমি নিজেই ঠিক করব। তাই ভাস্কর দুটো শর্ত দেয়। 1 নম্বর, তুমি যখন বিয়ার নিয়ে আসবে সেখানে 1% আমার, আর কখন তারা শেয়ার কিনবে আর বিক্রি করবে তার ইনফরমেশনও তাকে একদিন আগে দিতে হবে। আর এই শর্তে সুরজ রাজি হয়ে যায়। পরদিন ভাস্কর 25 কোটি টাকার বিয়ার সাইন করে 25 লক্ষ টাকা হর্ষা মেহরার কাছ থেকে কামিয়ে নেয়। কিন্তু এত টাকা একজন সাধারণ ব্যাংক কর্মচারীর কাছে থাকা কোনো সহজ ব্যাপার নয়। তারপর এই টাকাগুলো ছিল ব্ল্যাক মানি, আর সেগুলোকেই হোয়াইট মানিতে পরিণত করার জন্য সে চলে যায় আনোয়ারের কাছে, যে ছিল মানি লন্ডারিং এর জন্য একদম পারদর্শী। ভাস্কর আনোয়ারকে জিজ্ঞেস করে সেই কালো টাকা সাদা কিভাবে করবে। তখন আনোয়ার জানায় কালো টাকা সাদা করার জন্য লটারির টিকিট একদম পারফেক্ট, আপনাকে শুধুমাত্র 4% কমিশন দিতে হবে। এবং পরদিন সকালে ভাস্কর যখন নিউজ পেপার হাতে নিতেই সে দেখে টিকিটের প্রথম পুরস্কারটির সে বিজেতা, এবং বাড়ির লোকের কাছে এমন ভাব দেখায় যে সে এই সম্বন্ধে কিছুই জানে না। তবে বাড়ির লোক এই খবরটাই খুব খুশি হয়, আর ভাস্করের কাছে এখন এই টাকাটা লিগ্যাল টাকা। তাই সে চলে যায় একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য, এবং ভাস্কর সুরজের কাছ থেকে শেয়ার মার্কেটের সমস্ত ইনফরমেশন নিয়ে 17 লাখ টাকায় ইনভেস্ট করে সমস্ত শেয়ার কিনে নেয়, আর সেখান থেকে মাত্র 2 সপ্তাহের মধ্যেই 70 লাখ টাকা লাভ করে। সিন আবারও চলে আসে বর্তমানে, যেখানে সিবিআই অফিসার লক্ষ্মণ রাও ভাস্করকে জিজ্ঞেস করে তুমি একদিনের মধ্যে 70 লাখ টাকা প্রফিট করে তারপরে 69 লাখ টাকা কিভাবে খরচ করলে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখি এরই মধ্যে ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়ে যায়, আর ভাস্কর তার বোনের বিয়ে খুব ধুমধামের সাথে দিতে চায়। তাই ভাস্কর তার স্ত্রী আর বোনকে নিয়ে চলে যায় শপিং করাতে একটা গয়নার দোকানে, এবং সেখানে গয়নার দোকানের লোকজন তাদেরকে দেখে মিডিল ক্লাস নর্মাল ফ্যামিলি মনে করে। তাই দোকানের স্টাফ থেকে মালিক সবাই তাদেরকে কোনো কেয়ার করছিল না, আর ঠিকঠাক গুরুত্বের সাথে গয়নাও দেখায় না। ভাস্কর লক্ষ্য করে একজন বড় গাড়ি নিয়ে সুটেড বুটেড হয়ে এলে তাকে আলাদাভাবে খাতির যত্ন করা হচ্ছে। এটা ভাস্করের ইগোতে লেগে যায়। তখন ভাস্কর বুঝে যায়
এই যুগে শুধু টাকা পকেটে থাকলেই হবে না, তার দেখাবা করতে হবে। তাই সে সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় ব্যাংকে এবং ব্যাংক থেকে 70 লাখ টাকা তুলে নিয়ে প্রথমে চলে যায় কাপড়ের দোকানে। তারপরে কেনে একটা 16 লাখ টাকা দামি গাড়ি, দামি জুতো, দামি ঘড়ি পরে আবারও ফিরে আসে সেই গয়নার দোকানে এবং পুরো কাউন্টারে যতগুলি গয়না ছিল সব কিনে নেয়। একটু আগে যে মানুষগুলো তাদের একদমই গুরুত্ব দিচ্ছিল না, এখন তারা ভাস্করদের পুরো পরিবারকে খাতির যত্নে ভরিয়ে দেয়। আর এই সব কিছু শুনে লক্ষ্মণ রাও তার প্রশংসায় হাততালি দেয়। আর এভাবেই তার বোনেরও খুব ধুমধামের সাথে বিয়ে হয়ে যায়। একদিন ভাস্কর সুরজের কাছ থেকে টাকা নিয়ে আনোয়ারের কাছে যায় কালো টাকা সাদা করার জন্য। তখন আনোয়ার বলে 3 মাসের মধ্যে দুবার লটারি জিতলে ইনকাম ট্যাক্সের প্রবলেমে পড়বে। তখন আনোয়ার ভাস্করকে একটা বুদ্ধি দিয়ে বলে, আমরা এই টাকাগুলো অন্য দেশে পাঠিয়ে দেব এবং সেই দেশ থেকে বিভিন্ন অর্ডারের মাধ্যমে টাকাগুলো তারা আবারও ফেরত পেয়ে যাবে, কিন্তু তার জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দরকার। এদিকে সুমতির অনেক দিনকার ইচ্ছা একটা হোম ফুড বিজনেস করবে, আর সেটাকে ভাস্কর কাজে লাগিয়ে সুমতির জন্য একটা আচারের বিজনেস খুলে দেয়। এভাবেই সে সুমতির দোকান থেকে ফেক বিল বানিয়ে অনেক অনেক টাকা কামাতে থাকে এবং ধনী থেকে আরও ধনী হতে থাকে। কিন্তু এসব বিষয়ে সুমতি কিছুই জানতো না। আর হঠাৎ করে ভাস্কর এত কিছু পেয়ে যাওয়ার কারণে তার ব্যবহারে আচরণে পরিবর্তন আসে এবং হয়ে ওঠে খুব অহংকারী। সে প্রত্যেকের সাথে খারাপভাবে ব্যবহার করতে থাকে, এমনকি সুমতির সাথেও, আর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। এর মধ্যেই একদিন ভাস্করের গাড়ির সাথে পাটেল ভাইয়ের স্কুটারটি ধাক্কা মারে। তাই ভাস্কর রেগে গিয়ে তার স্কুটারটিকে সেখানেই ভেঙে ফেলে, কারণ সে যে এখন বিশাল বড় লোক। এইসব বিষয়ে সুমতিও খেয়াল করে এবং বলে, তুমি এত অহংকারী আর খারাপ মানুষ কবে থেকে হয়ে গেলে? কিন্তু ভাস্কর বলে, আমি খারাপ নই, আমি বড় লোক হয়ে গেছি। এত কিছুর জন্য তাদের দুজনের মধ্যেও ঝামেলা শুরু হয় আর দূরত্ব বাড়তে থাকে। কিন্তু ভাস্কর সবাইকে ফাঁকি দিতে পারলেও তার বাবাকে ফাঁকি দিতে পারে না, কারণ সে এক সময়কার একজন নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল। এরই মধ্যে ব্যাংকে একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে এবং ভাস্কর তাকে জানায় কাটারি ব্যাংকের এখনো পর্যন্ত 90 কোটি টাকার পেমেন্ট বাকি আছে। আর এই কথা শুনেই হরিহরন বলে, আমি তো সর্বোচ্চ 9 কোটি টাকার বিয়ার সাইন করেছি। এবং কাটারি ব্যাংকের বিয়ারগুলো হরিহরন দেখে বলে, এগুলো একটাও তার সাইন নয়, সমস্ত সাইন ডুপ্লিকেট করা হয়েছে। আর এই কথাটা যদি বাইরে জানাজানি হয় তাহলে শেয়ার মার্কেট কোলাপস হয়ে যাবে এবং ইন্ডিয়ার ইকোনমির পতন হয়ে যাবে। আর হার্ষা মেহরা যদি ধরা পড়ে যায় তার সাথে সাথে আমরা সবাই জেলে যাব। আর এই ধাক্কাটা সামলাতে না পেরেই হরিহরন সেখানে স্ট্রোক করে আর ভাস্কর তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তখনই সুরজের কাছ থেকে ভাস্কর জানতে চায় এত বড় স্ক্যাম তারা কেন করেছে, কিন্তু সুরজ বলে হর্ষা ভাই সব সামলে নেবে। এবার ভাস্কর ভাবে তারও এরকম পরিণতি হতে পারে, তাই ভাস্কর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভাবে সে সব কিছুই ছেড়ে দেবে। এর মধ্যেই ভাস্কররা একদিন তার শ্বশুরবাড়িতে যায় এবং সেখানে সুমতির মা সুমতিকে বলে তার ভাইয়ের চাকরি চলে গেছে, তাই তাকে হেল্প করতে। কিন্তু সুমতি জানায় তার কাছে কোনো টাকা নেই। তখন সুমতির মা বলে, ভাস্কর নিজের ভাই বোনের পেছনে অনেক পয়সা ওড়ায়, কিন্তু তোর পরিবারকে সে নিজের একদমই ভাবে না। আর বলে, হোম ফুড বিজনেসের আইডিয়াটা আমি তোকে দিয়েছিলাম, আর তুই আজকে কিছু টাকা ইনকাম করে এত অহংকার দেখাচ্ছিস। তখন সুমতি সেখান থেকে রেগে বেরিয়ে গিয়ে তার দোকানটা পুরো ভেঙে ফেলে এবং ভাস্করকে বলে, আমার খারাপ এই জন্য লাগছে যে তুমি বদলে গেছো, আগের মতো আর নেই, আমার আগের ভাস্করকে চাই। বাড়ি এসে ভাস্করের বাবা ভাস্করকে জানাই সে সব কিছু জানে, ভাস্কর মানি লন্ডারিং করছে, কিন্তু ভাস্কর জানাই সে সব কিছুই তো পরিবারের জন্যই করছে। তখন তার বাবা বলে, একটা সময় ছিল যখন তুই প্রয়োজনের জন্য টাকা ইনকাম করতিস, কিন্তু এখন তোর টাকার লোভ বেড়ে গেছে। এবং আরও বলে, জুয়ারও একটা রুলস আছে, কোথায় থামতে হবে সেটা জানা চাই। এবং সমস্ত কথা বলার পর যখন ভাস্কর বেরিয়ে আসে তখন দেখে সুমতি দরজায় দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। তাই তাদের দুজনের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।
তখন ভাস্কর ঠিক করে সে আর এই অন্যায় কাজ করবে না। তাই প্রথমে চলে যায় তার ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ করতে, এবং সুরজ ব্যাংকের বিয়ার নিয়ে এলে সে সাইন না করে সেটি ছিঁড়ে ফেলে দেয়। এমনকি চেয়ারম্যান এবং জিএম এর কথা অমান্য করে তার নিজের সিদ্ধান্তে সে অনড় থাকে, এবং যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল সবাইকে একে একে সরি বলতে থাকে। তার বোনের নামে 2টো বাড়ি লিখে দেয়, আর তার ভাইকে বলে টাকা পাঠাচ্ছি আমেরিকায় বাড়ি কিনতে। সুমতির দাদাকেও 50 লাখ টাকা দিয়ে বলে এই টাকা তাকে আর ফেরত দিতে হবে না, উপরন্তু যেন সাম্বাকে লাভের 10% দেয়। আর তার প্রিয় মারুতি 800 গাড়িটাও নারায়ণ স্যারকে দিয়ে দেয়, এবং পাটেল ভাইকে একটা নতুন স্কুটার কিনে দেয়। এভাবেই ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করতে থাকে। আর এর মধ্যে সুমতির সাথে তার সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। তাদের সমস্ত দূরত্ব মিটিয়ে ফেলে, আবারও তারা এক হয়। এদিকে ভাস্কর কাটারি ব্যাংকের লোন অ্যাপ্রুভ না করায় সুরজ ম্যানেজারের কাছে কমপ্লেন করে, এবং ম্যানেজার ভাস্করকে বলে সে যেন বিআরে সাইন করে দেয়। কিন্তু ভাস্কর বলে অলরেডি তাদের অনেক টাকা পেন্ডিং আছে, তাই আমি সাইন করতে পারবো না। এসব কিছুর জন্যেই ম্যানেজারের সাথে ভাস্করের কথা কাটাকাটি হয়, এবং ম্যানেজার বলে আমি এটা চেয়ারম্যান পর্যন্ত নিয়ে যাব। কিন্তু ভাস্কর বলে তার কোনো দরকার নেই, কারণ আমি জব ছাড়ছি। এবং ভাস্কর সেখানে রেজিগনেশন দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে। ঘটনা ফিরে আসে বর্তমানে, মানে আজকের দিনে। আর সিবিআই লক্ষণ রাও ভাস্করকে বলে তুমি যেহেতু তোমার সমস্ত কালো টাকা সাদা করে নিয়েছো, তাই তোমাকে জেলেও নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমাকে ফাঁসাতে তো পারি। আর তোমার স্ত্রীর সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের রিপোর্ট ইডির কাছে পাঠিয়ে দেব। তারপর তোমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আর একটাও টাকা পাবে না। কিন্তু লক্ষণ রাও বলে আমি এটা করব না, একটাই শর্তে, তোমাকে 100 কোটি টাকার একটা চেক বানিয়ে হর্ষার অ্যাকাউন্টে পাঠাতে হবে, এবং হর্ষা সেই টাকাটি আবারও মাগাধা ব্যাংকে পাঠিয়ে দেবে। আর এভাবেই তুমি বাঁচতে পারো। এত কিছুর মধ্যেই ভাস্কর বুঝে যায় এই স্ক্যামের সাথে সিবিআই লক্ষণ রাও জড়িত আছে। এবার তারা যখনই বাইরে যেতে যাবে, সেখানে ব্যাংকের ম্যানেজার এবং জিএম চলে আসে, আর সবাই মিলে জোর করে 100 কোটি টাকার চেকে ভাস্করকে সাইন করিয়ে নেয়। আর ভাস্করও কোনো কিছু না ভেবে নির্দ্বিধায় সাইন করে হাসতে হাসতে বেরিয়ে যায়। কিন্তু কাহানি তো আভি ভি বাকি হ্যায়। পরদিন যখন চেকটা ভাঙাতে সুরজ ব্যাংকে যায়, তখন জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার সমস্ত টাকা তুলে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। আর এই কথা শুনে তো সিবিআই সহ ব্যাংকের চেয়ারম্যানের মাথা ঘুরে যায়, এবং তারা ভাবে ভাস্কর এখন কোথায়। তখন আমরা দেখি ভাস্কর তো এখন প্লেনে, আর কিছুক্ষণের মধ্যেই আমেরিকায় ল্যান্ড করবে। ভাস্কর আগে থেকেই জানতো যে সে ফাঁসতে পারে, তাই তার বাবার সাথে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করে। তখন তার বাবা তাকে সাজেশন দেয় এই দেশ ছেড়ে চলে যেতে। তাই ভাস্কর একজন ব্রোকারের সাথে কথা বলে জানতে পারে 1 কোটি টাকা খরচ করলেই ভাস্করের পুরো ফ্যামিলি কন্ডিশনার গ্রিন কার্ড পেয়ে যাবে, এবং 5 বছরের মধ্যে সিটিজেনশিপও পেয়ে যাবে। তখন ভাস্কর আমেরিকায় থাকা অ্যান্থনির সাথে যোগাযোগ করে একটা হোটেল কিনে নেয় $25 মিলিয়ন দিয়ে, এবং বাকি যে টুকটাক কাজগুলি ছিল সেগুলো ভাস্কর তার বাবার মাধ্যমে কমপ্লিট করে ফেলে, এবং নির্দ্বিধায় আমেরিকায় পৌঁছে যায়। কিন্তু ভাস্কর দেশ ছেড়ে যাওয়ার আগে একটা বড় কাণ্ড ঘটিয়ে যায়। সে ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজার এবং সিবিআই এর দ্বারা করা সমস্ত স্ক্যামের ব্যাপারে রিজার্ভ ব্যাংকে জানিয়ে দিয়ে যায়। তাই আরবিআই টিম এনকোয়ারি করতে চলে আসে, এবং সেখান থেকে ম্যানেজার, চেয়ারম্যান এবং সিবিআইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবার সিবিআই লক্ষ্মণ রাও চেয়ারম্যানকে একে একে বলতে থাকে এত বড় স্ক্যামের ব্যাপারে ভাস্কর আগে থেকেই জেনে গেছিল, আর এটাও জেনে গেছিল যে তারা 3 জনে এই প্ল্যানে ইনভলভ আছে। তাছাড়া যখন তাকে কাটারি ব্যাংকের বিআরে সাইন করার জন্য ফোর্স করা হয়েছিল, তাকে বলির বকরা বানানো হয়েছে। তাই সে আগে থেকেই সমস্ত প্ল্যান করে নিয়েছে। এসব কিছু শুনে চেয়ারম্যান শেষে বলে ওয়েল প্লেড ভাস্কর। এদিকে ভাস্কর আমেরিকায় গিয়ে তার পরিবারকে নিয়ে নিজের পছন্দের লাইফস্টাইলে জীবন কাটাতে থাকে, একদম গ্ল্যামারাস, হাই ক্লাস। সবশেষে ভাস্কর বলে আজ আমার এখানে পৌঁছানোর কারণ হচ্ছে একটা মানুষের মৃত্যু, আমার স্ত্রীর কান্না এবং আমার বাবার সঠিক পরামর্শ। তুমি কতটা ভালো খেলো এটা জরুরি নয়, কখন থামতে হবে এটাই জরুরি। যদি আমরা আগে জিতে যাই এবং পরে হেরে যাই,
তো মানুষ হারটা মনে রাখবে, কিন্তু যদি হেরে গিয়ে জিতে যায় তখন মানুষ তার জিতটা মনে রাখবে। আর এভাবেই শেষ হয় লাকি ভাস্করের জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পটা। এখানে ভাস্করের লাক সত্যি ভাস্করের সাথ দিয়েছে। মেন কথা হচ্ছে টাকা জীবনে প্রয়োজন, কিন্তু টাকা সব কিছু না। আর তার থেকেও বড় কথা, টাকা ইনকাম করার পথটা যেন সব সময় সততা দিয়েই হয়।